কি ব্যাপার ইরফান, তুমি এখনো আসছো না কেন? কিছুক্ষণ নিশ্চুপ থেকে ইরফান জবাব দিল, আসছে, 20 মিনিটে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ প্লিজ, সবাই অপেক্ষা করছে। মার্জিত উত্তরটা দিয়ে প্রেরণা কল কাটে। সামিন, ইহান, ইলহাম, ইসমাম শরবত খাওয়া রেখে প্রেরণার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। প্রেরণা হেসে বলে, আরে আপনারা শরবত খান। টেবিলে খাবার সাজিয়ে প্রেরণা গোসল করতে চলে গেল। প্রীতম তার শ্বশুর, চাচা শ্বশুরদের সাথে গল্প করছে। শুদ্ধ ইহান আঙ্কেলকে দেখতে পেয়ে তার সাথে গল্প জুড়ে দিল রাজ্যের। তার কোন বন্ধুর কাছে কি কি খেলনা আছে সেসবও। ইনু বিশ্রাম নিচ্ছে, তাকে ঘরে বিশ্রাম নিতেই বলা হয়েছে। গল্পের এক ফাঁকে শুদ্ধ ইহানকে ধরে টানতে লাগলো। আঙ্কেল, আমি একটা ট্রাভিসের পেন্টিং করেছি, দেখবে এসো। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমার বেডরুমে। ইহান থমকায়, দাঁড়িয়ে পড়ে। শুদ্ধর দিকে তাকিয়ে বলে, না বাবু, এমন করে না, আমি যাব না। তুমি পেন্টিংটা এখানে নিয়ে আসো। শুদ্ধ মাথা নেড়ে দৌড়ে রুমে ঢুকতে প্রেরণা মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে ইহানকে ঘরের বাইরে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। ইহান থতমত খায়। প্রেরণা অবাক হয়ে বলে, আপনি? শুদ্ধ টেনে আনলো। নিচু গম্ভীর আওয়াজ জবাব দিল। প্রেরণা কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। ইহান তেরছা নজরে এক পলক দেখে প্রেরণার মুখটা। একটা নীল জামদানি পড়েছে আজ। চোখ দুটো এতটা টানলো কেন হঠাৎ করে? কাজল দিয়েছে নাকি? পা থামিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারে না ইহান। না পারে প্রেরণাকে দেখতে। চুপচাপ গিয়ে বাবা চাচার পাশে বসে থাকে গম্ভীর হয়ে। অদৃশ্য কেউ একজন বারবার বলছে, খুব সুন্দর লাগছে তোমার সমুদ্র নীলাকে, তাকাও, আরেকবার তাকাও। আরে তাকাও না, কেউ বুঝতে পারবে না। ইহান শাসায় তাকে মনে মনে। এখন না, তীব্র ওদিকে নিয়ে দেখাবো। যদি কখনো এমন হয় সব সংযমের ব্যারিকেড ভাঙবে। চুপ করো, আমি তাকাবো না। ইরফান এসেছে খানিক বাদে। দরজা খুলল প্রেরণা, মুখ হাসি হাসি। ইরফান এবার চূড়ান্ত ভড়কে যায়। অহেতুক নিজের গলার কাছে টায়ের নট ধরে নাড়াচাড়া করতে করতে সালাম দিল। প্রেরণা সালামের জবাব দিয়ে দরজার পাশে সরে দাঁড়িয়ে বলল, এসো। আরে তোমার হাতে কি এসব মিষ্টি? এসবের কি প্রয়োজন ছিল বলো? ইরফান কিছু মিষ্টি নিয়ে এসেছে তাড়াহুড়ো করে। প্রেরণা সেগুলো সামলে নিয়ে ইরফানকে গেস্ট রুম দেখিয়ে বলে, ও ঘরের ওয়াশরুম থেকে মুখ হাত ধুয়ে এসো, খেতে বসবে। ইনু নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে মুখ হাসি হাসি করে সবকিছু দেখছিল। তার চোখ জুড়িয়ে যাচ্ছে। ইসি আপুর বাড়ির মতো তার বাড়িতেও সব কাছের মানুষেরা খেতে এসেছে। আর কোনো তিক্ততা নেই, শুধুই প্রশান্তি। সে গিয়ে বড় বাবার পাশে চুপ করে বসে থাকে। টের পেল শরীরে যথেষ্ট বল চলে এসেছে, আর কোনো দুর্বলতা নেই। খাবারের আয়োজন ব্যাপক। ইসমাম মির্জা হা করে বলে, করছো কি মা? আপনাদের তুলনায় খুব কম করতে পারছি আঙ্কেল। 8 চেয়ারের ডাইনিং টেবিল দখল করে চুপচাপ খেতে বসেছে সামিন, ইলহাম, ইসমাম, ইহান, ইরফান আর ইনু। মিস জেনে গিয়েছে প্রণমিয়া শুদ্ধর কাছে। প্রীতম আর প্রেরণা সবাইকে পরিবেশন করে দিচ্ছিল। ভাইকেও জোর করে প্রেরণা বসিয়ে দিল। স্বাভাবিক আলাপ করতে করতে প্রেরণা প্রত্যেকের প্লেটে রোস্ট তুলে দিচ্ছে। পরি আন্টি না হয়ে ব্যস্ত, ঋতু আন্টি কেন এলেন না? শরীরটা ঠিক নেই বললো। ইলহাম জবাব দিল। প্রেরণা বলে, সেই আন্টির এখন বয়স হয়েছে। আচ্ছা, আমি ওনাদের জন্য দিয়ে দেবো, কাইন্ডলি নিয়ে যাবেন আঙ্কেল। সরল আবেদন। ইলহাম হেসে মাথা নাড়ায়। সামিন আদেশে সুরে বলে, মেয়ে, তুমিও বসো, আমাদের মতন বেড়ে খেতে হবে না, যার যা লাগে নিয়ে নিতে পারবো। প্রেরণা সামিনকে স্নিগ্ধ একটা হাসি উপহার দিয়ে একে একে সবার প্লেট দেখে। ইরফান কিছু খাচ্ছিল না, শুধু খুঁটছিল। সে তখনও বিভ্রান্ত। এটা কি হচ্ছে আসলে? প্রেরণা বলে, সে কি ইরফান, তুমি এভাবে খুঁটলে হয়? রান্না ভালো হয়নি? ইরফান চুপচাপ মাথা নাড়ে বলে, ভালো হয়েছে আপু। তৃতীয় দফায় সবাইকে বিফ পরিবেশন করে প্রেরণা চেয়ার টেনে বসে। সামিন প্রীতমের দিকে তাকিয়ে বলে, তোমার জয়েনিং কবে থেকে বাবা? নেক্সট মান্থের 1 তারিখ। বুকটাতে সুখ সুখ অনুভূত হয় ইসমামের। তার জামাই একজন প্রোগ্রামার, মান্থলি 1,13,000 টাকা বেতন। টাকা পয়সা নিয়ে এত মাথা ঘামানো ঠিক নয়, তবুও জামাই তাকে দেখিয়ে দিতে এমন একটা চাকরি জুটিয়ে ফেলেছে শুধুমাত্র নিজের যোগ্যতা প্রমাণ করতে। ইসমাম খুশি। এক কথায় দুই কথায় হঠাৎ সামিন বলে, প্রণমি খেয়েছে? খাচ্ছে, ও ঘরে। তুমিও খেতে বসো, আমাদের খারাপ লাগছে মা। জি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এরপর বান্দরবান কবে যাচ্ছেন? তোমার আন্টি ফিরলে আমি ঘুরে আসব, এভাবে পালা বদল করে থাকবো ভাবছি। ঠিক আছে, তবে আমি ইসি আর মুইন ভাইয়ের জন্য কিছু প্রসেস করা খাবার পাঠাবো। আসলে ওদের আলাদা কখনো খাওয়ানো হয়নি তো। মুইন ভাইয়া যা ব্যস্ত লোক। সামিন হাসে। মেয়েটিকে তার বরাবরের পছন্দ। এত আপনের মতো আচরণ করে, মায়া হয় খুব। সবকিছু যখন স্বাভাবিক চলছিল ঠিক তখনই প্রেরণা বলে ওঠে,
আসলে আজ একটা আলোচনা করতে এত কষ্ট দিয়ে আপনাদের ধরে বেঁধে এনেছি আঙ্কেল। প্রত্যেকেই প্রেরণার মুখের দিকে তাকায়। প্রেরণার শান্ত দৃষ্টি তখন ইরফানের শ্যামলা মুখ বিবরে। কি মা? আসলে বিষয়টা ইরফান আর প্রণমীর ব্যাপারে। এই পর্যায়ে খাওয়া সবাই থামিয়ে দেয়। নির্নিমেষ দেখতে থাকে প্রেরণাকে। প্রেরণার মুখ হাসি হাসি। ইরফানের দৃষ্টি শান্ত। প্রেরণা বলতে শুরু করে। আম, আসলে যা হয়েছে সেটা তো ঘটেই গিয়েছে। অতীতে আমরা খুব তেতো কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যা আমাদের আশাতীত ছিল। রাগের মাথায় ইরফান একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে এবং আমরা দুপরিবারই ভুগেছি যথেষ্ট। এখন সময়ের সাথে সাথে সেসব অতীত আর স্মৃতি মিটিয়ে ফেলারই চেষ্টা আমরা দুই পক্ষই করছি, তাই না ইরফান? শান্ত হয়ে প্রশ্নটি করে প্রেরণা। ইরফান দৃষ্টি ফেরায় না। প্রেরণার মুখ থেকে প্রেরণা বলতে থাকে। ইরফান আর প্রণমী দুজনেই এখন একটা স্বাভাবিক লাইফ ডিজার্ভ করে, আর আমরা দুই পরিবারও একটা স্বাভাবিক সম্পর্ক ডিজার্ভ করি। সেখানে কোনো সংকোচ, কোনো মনোমালিন্য থাকবে না। যেহেতু আমরা পরম আত্মীয়, ইরফানের নিজের বোনের বাড়িতে আসতে দ্বিধা হবে না। আর আমি আমি ভাবছিলাম আমাদের সবার মনের মধ্যে যেহেতু যতটুকু খচখচানি আছে সেটুকু একেবারে দূর করতে। যেমন? দেখুন আঙ্কেল, তখন জেদ করে রাগের মাথায় শত চিল্লাচিল্লি করেছি, এ বিয়ে ভ্যালিড নয়, ভ্যালিড নয়। যদিও আদতে এই বিয়ে বিয়ে নয়, তবুও মনের মধ্যে একটা খচখচানি তো আমাদের সবার মধ্যেই রয়ে গিয়েছে, তাই না? তাই আমি চাচ্ছিলাম ওদের ডিভোর্সটা যাতে হয়। ইরফান ভাতের প্লেটটা থেকে হাতটাই সরিয়ে নেয়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রেরণা তা দেখে দৃষ্টি সরিয়ে আবারও সামিনের দিকে তাকিয়ে বলে। আমার যে আমার বোনকে বিয়ে দিতে হবে আঙ্কেল। আবারও প্রেরণা ইরফানের মুখের দিকে তাকায়। ইরফান শান্ত হয়ে তাকিয়ে আছে প্রেরণার মুখের দিকে। এবার স্বাভাবিক গলায় বলে। না, তুমি প্রণমীকে ভালোবাসো না, আর না প্রণমী তোমায় ভালোবাসে, আর না এমন কিছু কখনো হবে। একটা অহেতুক সম্পর্ক নিয়ে সন্দেহ রেখে কি লাভ আছে, তাই না? আমি উকিলের সাথে কথা বলেছি, কাজেই গ্রামের বাড়িতে। উনি ফিরলে মঙ্গলবার আমরা দুই পরিবার বসে এই ঝামেলাটা মিটিয়ে নিব। তোমার মতামত কি ভাই? ইরফান শুধু দেখছিল প্রেরণাকে। এরপর সে আশেপাশে বাবা, চাচা, ভাইদের দিকেও তাকালো। প্রেরণা হেসে ইরফানকে বলল। ওদের দিকে তাকাচ্ছ কেন? আমি ওনাদের না, তোমার মতামত জানতে চেয়েছি ইরফান। দেখো, যা বুঝলাম তোমার কোনো ব্যাড ইন্টেনশন নেই, কিংবা প্রীতমকে নিয়ে আর কোনো ঝামেলা নেই তোমার মনের মধ্যে। তুমি নিজেও চাচ্ছ সবটা ঠিক করতে। তো চলো না এই ঝামেলাটা শেষ করে যে যার মতো থাকি। আমার বোনকে তো বিয়ে দিতে হবে। ইরফান শুধু দেখছে সবাইকে, সবাই দেখছে তাকে। প্রেরণা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ইরফানের কপালে ঘাম। সাথে সাথে বলল। আরে এত হেজিটেট করার কিছুই নেই, যা হবে স্বাভাবিকভাবেই হবে। আমার মনের মধ্যে অতীত নিয়ে কোনো তেতো ভাব নেই। যেটুকু আছে তাও তো দূর করব, তাই তো তুমি নির্দ্বিধায়। ওর কোনো অসুবিধা নেই। এ পর্যায়ে সামিন বলে ওঠে কথাটা। ইরফান চোখ তুলে বড় বাবাকে দেখে। সামিন প্রেরণাকে বলতে থাকে। ও ডিভোর্স দেবে, আর আমরা সকলেই চাচ্ছি প্রণমীর খুব ভালো একটা বিয়ে হোক। আমরাও আমাদের ছেলেকেই বিয়ে করাবো। এসব নিয়ে আর কোনো কথা না উঠুক। ইলহাম আমাকে বলেছিল, এটা বহু আগে বলেছিল, যাতে তোমরা ইলহাম আমাকে বলেছিল এটা বহু আগে বলেছিল যাতে তোমার সাথে আলাপ করি, কিন্তু যেহেতু বিয়েটা মানছিলে না, তাই আর প্রসঙ্গটা তুলিনি। তোমরা অবশ্যই মনের খচখচানি দূর করবে। কথা ছিল ওকে চিটাগাং পাঠিয়ে দেব, ওখানে বিজনেসটা তুলে নিতে হয়েছে, তাই সেটা হয়ে ওঠেনি। এরপর ভাইয়া আমি মিলে ভেবেছি ওকে ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ফুয়াদ ভাইয়ের কাছে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেব, জাস্ট কাজটা শিখে নিই। ও তোমাদের সন্দেহ দূর করবে। তুমি কিছু ভেবো না মা, তুমি আমাদের কল করে নিও মঙ্গলবার। আমরা আমাদের ছেলে নিয়ে আসবো, এবং প্রণমী মামনির জন্য অনেক অনেক দোয়া। তার জন্য উপযুক্ত পাত্র অবশ্যই খুঁজে পাবে তোমরা। ইনু সেই তখন থেকে তার মেজ দাদানকে দেখে যাচ্ছে। তার দাদানকে ঠিক লাগছে না, এটা ইনু বুঝতে পারছে। সে ঠিক করলো দাদানের সাথে এই নিয়ে আলাদা কথা বলবে। প্রেরণা উঠে দাঁড়ায়। আরে আপনারা খাওয়া থামিয়ে বসে আছেন কেন? ধুর, আমিও না, এসব কথা পরে তুলতে পারতাম। ইরফান, তুমি খাচ্ছ না কেন? আরেক পিস রোস্ট দেবো? ইরফান চুপচাপ মাথা নাড়ে। বাকিটা খাবার ইরফান কি খেয়েছে সে জানে না। বহু কষ্টে নিজেকে সংযত রেখে বাবা চাচাদের পাশে চুপচাপ বসেছিল। যখন তারা বেরোবে তখন প্রণমীকে ডেকে এনে প্রেরণা সবার সাথে কথা বলিয়ে দিল, এমনকি ইরফান মির্জার সাথেও। ইরফান বোকার মতো দুই বোনের দিকে তাকিয়েছিল। তার হাঁসফাঁস লাগছিল। হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ বসে থেকে প্রেরণার অ্যাপার্টমেন্ট থেকে শুরুতেই সে বেরিয়ে যায়।
শান্তিনীরে লিভিং রুমের পরিস্থিতি থমথমে। ঋতু সিঁড়ির কাছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির পুরুষগুলো চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফানের ভাবভঙ্গি খুবই শান্ত। ইলহাম চেঁচিয়ে উঠে, তুই ডিভোর্স দিবি না? না। বড্ড শান্ত জবাব ইরফানের। সামিন চুপচাপ একটা চেয়ারে বসে পড়ল। ইসমাম ও ইলহাম চেঁচাতে লাগলো। কেন দিবি না? ইহান পাশ থেকে বলে ওঠে, তুই কি চাস না আমরা তোর প্রতি নরম থাকি? কেন আমাদের ধৈর্য নিয়ে খেলছিস? ইরফান ওদের কথার জবাব না দিয়ে সামিনের কাছে যায়। হাঁটু ভেঙে বসে নম্র স্বরে বড় বাবাকে বলে, বড় বাবা, রাগ একপাশে সরিয়ে রেখে আমার কথাটা শান্ত হয়ে শোনো। জানি এটা অন্যায় আবদার, তবুও করছে, কারণ তোমাদের সবাইকে মোকাবেলা করার ক্ষমতা আমার নেই। তাই রিকোয়েস্ট ইউ, আমাকে একটু সময় দাও। সময় দিয়ে কি হবে? ওই মেয়ের সাথে তোমার কি? আমি ওকে পছন্দ করি বড় বাবা। আমি চাচ্ছি এই সম্পর্কটা রাখতে। আমাকে সময় দিলে আমি তোমাদের সবার কাছে নিজেকে প্রমাণ করতে পারতাম। ধীরে ধীরে নিচু গলায় তবে স্পষ্ট করে বলে ইরফান কথাগুলো। তার কণ্ঠে কোনো জড়তা নেই। সামিন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ইরফান বলে, বড় বাবা, আমি মিথ্যা বলছি না। প্রীতমের বোনকে আমি ভালোবেসে ফেলেছি। ঋতু চুপচাপ ছেলের কথা শুনছে। বাকিরা সবাই হতবাক। সামিন দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি আমাদের মানুষ মনে করো না? দুহাত ধরল ইরফান সামিনের। বড় বাবা রেগো না, আমার চোখে দেখো। আমি মিথ্যা বলছি? বলো, আমি মিথ্যা বলছি? ইলহাম নিজেকে আর শান্ত রাখতে পারল না, গর্জে উঠল, তোর বড় বাবা হয়ে আমি তাহলে একটা সিদ্ধান্ত জানিয়ে দিই। এসব পাগলামি বন্ধ করে চুপচাপ মঙ্গলবার গিয়ে ডিভোর্স দিয়ে দিবি, নয়তো প্রেরণাকে গিয়ে বলবো প্রণমীকে দিয়ে যেন একটা নারী নির্যাতনের মামলা দিয়ে দেয় তোর নামে। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। ইরফান বাবার দিকে তাকায়, আবার তাকায় বড় বাবার দিকে। ইলহাম বলে, কি বড় বাবুর দিকে কি তাকাচ্ছিস? আমি জানি ভাইয়া এই সিদ্ধান্তই নিত, তার দিকে তাকিয়ে লাভ নেই। তুই ভালোই ভালোই ভাব ডিভোর্স দিবি নাকি মামলা খাবি। এবং এবার তোর বাপ চাচা ভাই কেউ যাবে না তোকে বাঁচাতে, মাইন্ড ইট। ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেরণা। 5 বার রিং হবার পরে ইহান ফোনটা রিসিভ করতে প্রেরণা খুব করে চাইলো বলতে, আপনাদের বাড়ির ছেলে খেপেছে? নিজেকে সংযত করে প্রেরণা বলল, কি হয়েছে ইহান? ইরফান কিছু বলেছে? এভাবে হুট করে বেরিয়ে গেলে যে? ইহানের কণ্ঠস্বর শান্ত। নো, নট অ্যাট অল, কোনো অসুবিধা নেই। আপনি উকিলের সাথে কথা বলুন, মঙ্গলবারও থাকবে। প্রেরণা কল কেটে মুখ হাসি হাসি করে বসে থাকে কিছুক্ষণ। বহুদিন পরে বেশ আয়েশ করে একটু ফিরনি খেলো। ভাবতে পারেনি সবকিছু এত সহজে হবে। অন্তত ইরফানকে এত সহজ করে প্রেরণা নেয়নি, কিন্তু প্রেরণার ভাগ্য সুপ্রসন্ন। এবার ভালোই ভালোই প্রণমীর পা থেকে এই অহেতুক সুতাটা কেটে ফেলে প্রণমীর একটা বিয়ে দিতে হবে। মেয়েটা বড় হয়েছে যথেষ্ট, বিয়ের বয়সও হয়েছে। ওর কাউকে দরকার, ভাই বোন নয়, একান্ত নিজের কাউকে দরকার ওর। ইহান ফোন কেটে বড় বাবার পাপার দিকে তাকায়। কিছুক্ষণ আগে ইরফান বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এর মাঝে প্রেরণার ফোন এসেছে। ইলহাম ইহানকে বলে, কি বললো প্রেরণা? জানতে চাইল কোনো ঝামেলা হচ্ছে কিনা। ওকে বলে দে মামলা দিয়ে ডিভোর্স নিতে। এ ছেলের হাতের বাইরে গিয়েছে, আমার আর কিছু করার নেই। এই ছেলের উপর দাবি নেই আমার। হতাশ গলায় ইলহাম আওড়ায়, স্টপ, এখনো সময় আছে ইলহাম, মঙ্গলবার পর্যন্ত। কিন্তু ভাইয়া। মঙ্গলবার পর্যন্ত বললাম তো। সামিন কথাটা বলে দোতলা উঠতে থাকে। তার কানে বাজছে, বড় বাবা, আমার চোখে দেখো, মিথ্যা বলছি না আমি। একটু হেল্প করো আমার, একটু সময় এনে দাও। বাকিদের নিচে রেখে পরি ছুটতে ছুটতে উপরে উঠে সামিনের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া রাখবেন না, তবে আমরা বোধহয় এইবার ইরফানের প্রতি কঠোর বেশি হচ্ছে। দেখুন, অন্তত বুঝিয়ে যদি প্রণমীর সাথে একটু কথা বলিয়ে দেওয়া যায়, ওদের সিদ্ধান্তটা না হয় ওরা নিক। হ্যাঁ ঠিক, এটা ভালোবাসার বিয়ে নয়, তবুও সমঝোতা হোক সবার মাঝে। প্রেরণা তো প্রণমীকে কথা বলতে দিচ্ছে না এ ব্যাপারে, সেখানে বিষয়টা প্রমীর। স্বাভাবিক ঋতু, ইরহান ওর বোনের লাভা নয়, কিডন্যাপার। মানছি, তবুও প্রণমী যদি ইরফানকে সময় দেয়, বড় ভাবি যেমন আপনাকে দিয়েছিল। শান্ত চোখে সামিন পরীকে দেখে বলে, প্রণমী ভালো নয়, ঠিক যেমন ইরফান। আমি নই, আমাদের আলাদা কাহিনী ছিল, ওদের আলাদা কাহিনী। এসব বেহুদা কথা রাখ, আমাকে ভাবতে দে। পরের মেয়ের জন্য চিন্তা হলে নিজের ছেলের জন্য চিন্তা আছে আমার। বাট যে যতটুকু করে মাসুল তাকে দিতেই হয়। ইসি ফোনের স্ক্রিনে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আছে।
শ্যামলা মুখটা বড্ড কঠিন, কপালে নীলচে শিরা দৃশ্যমান, বহু কষ্টে নিজের উন্মাদনা দমিয়ে রাখার প্রয়াস। অসুস্থ শরীরে ইসি অস্ফুটে বলে, তুই পাগল ইরু, তুই পাগল। এই এই, তুই আমার চোখে দেখ। তুই আমাকে সব থেকে বেশি জানিস এসে। তোর কি মনে হচ্ছে আমি বদমাইশি করব? এই বাল, বল না। ব্যগ্র কণ্ঠস্বর। ইসি ভাইয়ের চোখের দিকে মিনিট খানেক দেখে দুপাশে মাথা নাড়ে। তো তোর বাপ চাচাকে বোঝা প্লিজ। সারা দুনিয়ার সবই আমার বিরুদ্ধে গেলে কেমনে হবে? ইরু, এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেল। প্রণমীর চ্যাপ্টার ক্লোজ করে দে মঙ্গলবার। ইরফান চটফটানি থামিয়ে তাকায় বোনের দিকে। ইনশিরা বলে, তুই মিথ্যা বলছিস না, তবে অসম্ভব কিছু বলছিস। ঝামেলা আর বাড়াস না খামোখা। খামোখা? এটা হয়? প্রণমী তোকে চাই। তো সেটার জন্য তো সময় চাচ্ছে। তোর বাপ চাচারা তো শুনছে না। ইরু, কুল ডাউন। এক্ষেত্রে সবার হাত পা বাঁধা। ও বাড়িতে তোর বোন দেওয়া আছে, এটুকু মাথায় রাখতে হবে, তাই না? তুই আবার ঝামেলা শুরু করছিস। প্রীতম ভাইয়া এবার ধৈর্য রাখবে? এনুকে যদি সাফার করতে হয়? ইরফান চুপ হয়ে যায়। ইসি নরম হয়ে বোঝাতে থাকে, ভাই, বোঝার চেষ্টা কর, এটা অসম্ভব। আরে তুই যা করেছিলি, তুই জেলে থাকতি এতদিনে, বুঝিস? এখন প্রণমীর হাত চাইছিস, এটা হয়? আর বুঝনিতে রাজি না ইরফান। চুপচাপ কলটা কেটে একের পর এক সিগারেট ধরাতে লাগলো। শান্তিনীর থেকে বাইক নিয়ে একটা নিয়ে এসেছে রাফির বাড়িতে। রাফি নিক্সন দুজন ওর দুপাশে বসে আছে। সবটা শুনে নিক্সন বলে, ভাই, মায়ানকার চিপা বলতে কিছু শুনেছিস কখনো? তুই একেবারে মায়ানকার চিপাই পড়েছিস, কোনো পথ নেই। রাফি সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বলল, সালা, ওই প্রীতমের আপুটাকে আমি ঠিক ধরেছিলাম। তুখর বুদ্ধিমতী। তা বই কি, নয়তো এ শহরে একা দুটো মহিলা বিজনেস সামলাই। ভীষণ চালাক। নিক্সন জবাব দেয়। ইরফান চুপচাপ সিগারেট টানছে। রাফি নিক্সনের কথার পিঠে বলে, একেবারে পাশার দান উল্টে দিয়েছে ঠান্ডা মাথায়, চেকমেট দেওয়ার সুযোগ না রেখেই। আমি শিওর ইরফান গাঁই করলে উনি মামলা করবেই। নিক্সন ইরফানের দিকে তাকিয়ে বলে, ভাই, তুই না আমার ভালো ভাই, কেন অহেতুক জেদ করছিস? একটা অন্ধ মেয়ে। ইরফান শান্ত চোখে নিক্সনের দিকে তাকাতে নিক্সন দমে যায়। বিড়বিড় করে বলে, আচ্ছা শোন, একটা বুদ্ধি দিই, তুলে নিয়ে পালিয়ে যা। নো ওয়ে, আমি ওকে কষ্ট দেব না। এছাড়া আর কোনো উপায় নেই। আপনি বেহুদা খাটনি দিতেছেন। না এই মাইয়া পড়বে, না ওর পরিবার, না তোর পরিবার। ইরফান উদাস হয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়। রাফি এ পর্যায়ে হেসে ফেলে বলে, শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, যদি তুমি কোনো কিছুকে মন থেকে চাও তো সমস্ত দুনিয়া তোমাকে সেটি পাইয়ে দেওয়ার চেষ্টায় লেগে পড়ে। তোর ব্যাপারে উল্টো, সমস্ত দুনিয়া তোকে ওই জিনিসটা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুই তো ভিলেনই রয়ে গেলি। তিন বন্ধু দীর্ঘক্ষণ চুপ থাকে। ইরফানের সবকিছু অসহ্য লাগছিল। সে উঠে দাঁড়াতে নিক্সন বলল, কিরে বল, এখন কি করবি? আমার তো মাথা কাজ করছে না। যাই করি, ডিভোর্স দেব না। শান্ত দৃঢ় আওয়াজ ইরফানের। স্বেচ্ছায় মামলা খাবি? হতবাক রাফি আর নিক্সন। ইরফান বাইকের চাবি নিয়ে চুপচাপ বেরিয়ে যেতে যেতে বলে, প্রয়োজনে। রাত 10টা তখন। বাড়ির সবাই দোতলায় ছিল ইরফানের অপেক্ষায়। ঋতু একটা কথাও বলেনি ছেলের সাথে। সে শুধু দেখছে কোথায় কোথায় জল গড়িয়ে যাচ্ছে। ইরফানকে দেখে পরি বলে ওঠে, চল আগে ভাত খেয়ে নে। খাবো না ছোট মা। সামিন বলল, দাঁড়াও। ইরফান গিয়ে চুপচাপ বড় বাবার সামনে গিয়ে দাঁড়ায়। ইলহাম কিছু বলতে যাবে, সামিন তাকে চোখের ইশারায় থামিয়ে দেয়। অতঃপর ইরফানকে বলে, 5 ঘন্টা বাইরে কাটিয়ে এলে, এখন বলো সিদ্ধান্ত কি তোমার? ডিভোর্স দেবে? না। টান টান হয়ে দাঁড়িয়ে বড় বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে জবাব দেয় ইরফান। ইহান রাগান্বিত হতেই ইরফান তাকে বলে, দেব না দাদা, তোমাদের যা সিদ্ধান্ত নিতে ইচ্ছা হয় নাও। স্থবির সামিন। ইলহাম রাগে গজগজ করছে। ইসমাম নরম হয়ে বলে, ইরফান, বুঝতে পারছিস কি বলছিস? জি, সজ্ঞানে বলছে। কি যেন পরামর্শ দেবে তোমরা প্রেরণা আপাকে? সেটা দাও। আমি কোনো ডিভোর্স দিচ্ছি না। সামিন এবার রাগলো না, শান্ত স্বরে বলল, খামখেয়ালিপনা যথেষ্ট করেছো। আমি তোমাদের সবাইকে অনুরোধ করেছি বড় বাবা। যেটা কখনোই হয় না, হাস্যকর। ইরফান চুপ করে আছে। ইলহাম বলে, এখন এটা নিয়ে কোনো দাঙ্গা হোক তুই চাস? কি ভেবেছিস আমরা বাঁচিয়ে নেব? না, এমন কিছুর আশা আমি করছি না। এবার কিছুক্ষণ চুপ করে থেকে সামিন বলে, এত জেদ আসছে কোথা থেকে তোমার? 2 দিন জেলের ভাত খেলে এসব বেরিয়ে যাবে, বোঝো বাস্তবতা? না, বাস্তবতা কি বোঝো আমাকে। ইলহাম ইরফানকে চড় মারতে উদ্যত হয়। তুই ভাইয়ার সাথে তর্ক করছিস আবার? সামিন হাত টেনে ধরে ইলহামের। ইরফান বড় বাবার চোখের দিকে নরম দৃষ্টি দিয়ে বলে, বড় বাবা,
একবার তালে খুলে তো সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আমি কোনোভাবে এটা হতে দেব না। আমি আদায় করতে চাই আমার খুশি। আদায় আদায় আদায়, সবকিছু গায়ের জোরে হয় না, এটা বুঝতে হবে তোমাকে। আমি গায়ের জোরে চাচ্ছি না বিধায় সময় চাচ্ছি তোমাদের সবার থেকে, নয়তো তোমরা জানো আমি। সামিন ভয়ঙ্কর এক ধমক দেয় ইরফানকে। ব্যাস, অনেক হয়েছে। এত পাওয়ার কোথা থেকে আসে তোমার? তুমি এত বড় ঘরের ছেলে বলেই তো তোমার এত কনফিডেন্স। দুদিন এই বাড়ির পরিচয় ছাড়া চলে দেখাও, তাহলে বুঝবো কত দম। ইরফান তাকিয়ে আছে। ইলহাম তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ঠিক বলছো ভাইয়া, ছোটবেলা থেকে অর্থ প্রাচুর্যের মধ্যে যে ও এমন অবস্থা হয়েছে যে ধরে নিচ্ছে যা চাওয়া হয় তাই হয়তো পাওয়া যায়। দুদিন রাস্তায় ঘুরলে বুঝতো ওর অকাত কি। ইরফান চেয়েছে বাবা চাচাকে দেখছে, পরপর বলে, এসবের সাথে আমার অকাতের কি সম্পর্ক? সম্পর্ক আছে। এত বিদ্যুৎ বৈভবের মধ্যে থেকে একটা আত্ম অহমিকা তোমার মধ্যে তৈরি হয়েছে। ভেবেছ চাইলে প্রণমীকে হাসিল করবে, এতটাই সহজ? দুদিন জীবনের সংগ্রাম করে দেখলে এসব দূর দূর করে পালাবে। ইরফান চুপ করে রইল দীর্ঘ সময়, তারপর জেদ চাপলো মাথায়, বলল, চ্যালেঞ্জ করছে আমার অকাত নিয়ে? সামিন মাথা নাড়ায়। না, তোমাকে বোঝাতে চাইছি প্রণমী, তোমার জেদ আমি এবারই বউ করে ঘরে তুলব না, যদি না ও তোমার ভালোবাসা হয়। একটা লম্বা শ্বাস ফেলে ইরফান বলে, ঠিক আছে, তো কিভাবে প্রমাণ করতে পারি ও আমার জেদ নয়? এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দেখাও। প্রণমীকে তুমি নিজে বোঝাও এবং ওর পরিবারকেও। আমাদের থেকে কোনো রকম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা না করে, ইভেন তোমার বন্ধু বান্ধবদের থেকেও। পারলে নিজের ক্ষমতা অবশ্যই পজিটিভলি দিয়ে দেখাও, এসব ঘাড়তারামি সাইডে রেখে। সামিন অত্যন্ত শান্ত স্বরে কথাগুলো আওড়ায়। ইরফান এক এক করে বাবা চাচা ভাই মা ছোট চাচির মুখের দিকে তাকিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।